এমন পাবলিক প্লেসে আমাদের বাড়ির মহিলা সদস্যদের যাওয়া নিষেধ, সে হিসেবে মিস তে যেতে পারবে না। জাঙ্কুকের কথায় ইউনো স্তব্ধ হয়ে যায়। মুখ ফুটিয়ে কিছু বলার আগেই তে শুধালো, আপনাদের নিয়ম বাড়ির মেয়ে কিংবা মহিলাদের জন্য, কিন্তু আমি তো আপনাদের বাড়ির জাস্ট অতিথি, সেই হিসেবে আমি যেতেই পারি। না, পারেন না। যেহেতু এই বাড়ি থেকে যাবেন, সেই সূত্রে আপনার পরিচয় এই বাড়ির নাম আসবেই। তাই আবারও বলছি, আপনি যাবেন না। আজব, আমার ইচ্ছা হয়েছে আমি যাব, প্রয়োজনে আপনার সঙ্গে যাব না। তের কথা মাঝপথে থামিয়ে দিয়ে সুগা এগিয়ে আসে জাঙ্কুকের দিকে। ভাই, এমনিতেও আজ আমাদের গ্রামটা ঘুরে দেখার কথা ছিল, কিন্তু পরে যখন জানতে পারি আপনারা আয়োজনটা করছেন, তখন ভেবে দেখলাম একসাথেই না হয় বের হবো। আমরা দুই বন্ধু যাব, তে যাবে না তা কি করে হয়? তে আমাদের সাথেই থাকবে, কোনো প্রবলেম হবে না। সুগার কথা মাথা নাড়ালো জাঙ্কুক। হাতে থাকা কালো চশমাটা চোখে এঁটে দ্রুত গাড়িতে গিয়ে বসে আর চোখে তাকায় তের দিকে। বোগাম এবং আরএম আসতেই তার স্কুল মাঠের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তাদের যাওয়ার পর তে, সুগা, ইউনো অন্য গাড়িতে যাত্রা শুরু করে। স্কুল মাঠে আজ নানান মানুষের ঢল, চারিদিকে কড়া পাহারার আছে দৈবারিক। তে, সুগা, ইউনো মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে জাঙ্কুকের কার্যকলাপ দেখছে। গরিব ক্ষুধার্ত মানুষগুলোর হাতে শীতের বস্ত্র এবং খাবারের প্যাকেট তুলে দিচ্ছে, আর সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করছে সুগা। টানা 4 ঘন্টা আয়োজন শেষে অবসর পেল জাঙ্কুক। স্কুল মাঠ থেকে ভিড় কমতেই বোগাম এগিয়ে আসলো তের সামনে। তারপর বলো, কেমন দেখলে আমাদের আয়োজন? খুব ভালো, এলাহি কাণ্ড। তা ঠিক। তোমরা কি বাড়ি যাবে নাকি গ্রাম ঘুরতে বের হবে? না, আজ গ্রাম দেখব। কিন্তু দুপুর শেষ হয়ে এসেছে, কিছু খাওনি তোমরা, আগে বাড়ি চলো। খিদে নেই আমাদের, আর টং দোকান থেকে কিছু নিয়ে নিব, তবু আমাদের গ্রাম দেখা আগে। ঠিক আছে, চলো। তবে আজ আমার সাথেই তোমরা ঘুরবে। বোগামের কথা শেষ হওয়ার আগে বজ্রকণ্ঠে ভেসে আসলো জাঙ্কুকের গলার আওয়াজ। তার দরকার নেই বোগাম, তুই বরং আব্বু আর দাদাজানকে নিয়ে বাড়ি যা। কিন্তু জাঙ্কুক, কোনো কথা নয়, বাড়ি যেতে বলেছি, বাড়ি যা। বোগাম জাঙ্কুকের সাথে তর্ক করার সাহস পেল না, সোজা মাথা নুইয়ে গায়ের দিকে হাঁটা শুরু করলো। গ্রামের সরু পাকা রাস্তায় সাই সাই করে ছুটে চলছে গাড়ি। ড্রাইভিং সিটে জাঙ্কুক, আর পাশেই কায়দা করে ইউনোকে বসিয়ে দিয়েছে সে, পেছনে সুগা এবং তে। এই ইউনো, আমার না খিদে পেয়েছে, কিছু একটা খাবার ব্যবস্থা করো না। তের কথায় তাল মেলালো সুগা। সবার সম্মতিতে জাঙ্কুক স্বল্প পরিসরে ছোট একটি হোটেলের সামনে গাড়ি থামায়। জাঙ্কুককে দেখে দ্রুত সেই দোকানদারের মালিক বেরিয়ে আসে। আমাদের কিছু খাবার লাগবে। দুপুরের আইটেম কি? ভাত, ডাল, মাংস, ভর্তা, খিচুড়িও আছে। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে সুগা আর ইউনোর দিকে তাকায়। খিচুড়ি চলবে? চলবে মানে দৌড়াবে ভাই। সুগার সম্মতিতে জাঙ্কুক খিচুড়ির সাথে মাংস অর্ডার করলো। অবশেষে খাবার আসায় সবাই গাড়িতে বসে গোগ্রাস গিলতে থাকে। কিন্তু বিপত্তি ঘটলো তের বেলায়। খিচুড়ি মাংসে হাত দিয়ে কিছুক্ষণ স্থির নয়নে তাকিয়ে রইল তে। মা, এগুলো আমি খাবো কি করে? সব অয়েলি ফুড, তেলে চিপচিপ করছে। তের এমন নাক ছিটকানি কথায় ধমকে উঠে সুগা। জমিদারি পরে দেখাবি, আগে পেট শান্তি কর। কি সব ডায়েট ফাইট করিস? 2 দিন পর কঙ্কাল হিসেবে বিবেচনা করা হবে তোকে। আগামী বছর সায়েন্স ল্যাবে তোকে খুঁজে পাবো আমি 100% শিওর। 1 লোকমা খিচুড়ির সাথে কাঁচা মরিচ 1 কামড় নে, দেখবি অমৃত লাগবে। ট্রাই করব? অবশ্যই। সুগা আর তের কথায় চোখ ঘুরিয়ে তাকালো জাঙ্কুক। সে জানে তে ঝাল অয়েলি ফুড খায় না, কিন্তু যা পারে না তা করে দুঃসাহসিকতা দেখে জাঙ্কুক কিঞ্চিত হাসে। মিস তে, আপনার ঝাল সহ্য হয় না, তবে এখন মরিচ মুখে নেওয়ার কি ঠিক হবে? কে বলেছে আমার ঝাল সহ্য হয় না? ও, আম্মা কথায় কথায় বলেছেন। এখন সহ্য হবে, এখন আমি খেতে পারবো। তের দাম্ভিক কণ্ঠে প্রত্যুত্তর করলো না জাঙ্কুক, বরং নিজের খাবার একে একে মুখে তুলে নেয়। কিছুক্ষণ পর তার কানে আসে ফ্যাস ফ্যাস করে কারো কান্নার আওয়াজ। কয়েক সেকেন্ডে কান্নার গতি আরো বেড়ে গেল। তড়িৎ গতিতে পেছনে ঘুরে তাকায় জাঙ্কুক। তে তীব্র ঝালের চোটে মুখে হাত দিয়ে চাপা আর্তনাদ করতে থাকে। তার অবস্থা দেখে ইউনো অস্থির ভঙ্গিতে এগিয়ে আসে। কি রে, ঝাল লেগেছে? এই নে, পানি নেই। সুগা পানির বোতল এগিয়ে দিতে গেলেই ছো মেরে পানির বোতলটি কেড়ে নেয় জাঙ্কুক। খবরদার, কেউ পানি দেবে না, আমি দেখতে চাই ও কতটা ঝাল খেতে পারে। এই মেয়ে, বাকি দুটো মরিচে শেষ করো। ঝালের দৌড়নে তের চোখের পানি নাকের পানি প্রায় এক হয়ে গিয়েছে। জাঙ্কুকের এমন ধমকের কথায় ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে।
কি হলো, তাকিয়ে আছো কেন? দ্রুত শেষ করো। মানে? প্লেটের খিচুড়ি আর কাঁচামরিচ সবটা শেষ করো। একবার যখন বলেছো তুমি পারবে তখন তোমার করতেই হবে। মানে? আমি বাংলা বলেছি, আশা করি সব বুঝতে পেরেছো। আমার পানি চাই। নো নেভার, আগে শেষ করো। জাঙ্কুক আর তের তোরকে সবাই বিমূঢ় হয়ে যায়। তারা মুখ ফুটে কিছু বলার আগে জাঙ্কুকের ইশারায় সবাই চুপচাপ তাকিয়ে থাকে। অর্ধেক খাওয়া শেষ করতেই তের যখন অসার অবস্থা, তখনই জাঙ্কুক তার দিকে পানির বোতল এগিয়ে দেয়। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার উদ্দেশ্য করে বলে, সবসময় তেরামো আমার পছন্দ না। যা পারো না তা করার সাহস না দেখানোই ভালো। ইম্যাচিউর বাচ্চাদের মতো আচরণ। জাঙ্কুক তার কথা শেষ করে বড় বড় পা ফেলে হেঁটে চলে যায়। এদিকে ইউনো আর সুগা দুজনেই আহাম্মক বনে তের দিকে তাকিয়ে রয়েছে। ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে। সন্ধ্যার পাখিরাও তাদের নিড়ে ফেরার তারায় ছুটে চলেছে। মাগরিবের আজান দেওয়ার সময় হয়েছে। তেসহ বাকিরা একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। পুকুর পাড়ের চারিদিকে লম্বা লম্বা নারকেল গাছের সারি, তাতে যেন সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তে জিমনের সঙ্গে ভিডিও কলে কথা বলছে, তার সাথে ইউনো। এদিকে সুগার সন্ধ্যার আকাশের বহুরূপী সজ্জার ছবি তুলতে ব্যস্ত। জাঙ্কুক কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, কার সাথে ফোনে আলাপ আলোচনা করছে। হুট করেই সে তের দিকে তাকালে বিরক্ত কপাল কুঁচকে যায়। মিস তে, আপনি কি সাঁতার জানেন? পুকুর পাড়ের এত কিনারায় কি করছেন? সরে দাঁড়ান। জাঙ্কুকের কথায় পাত্তা দিল না তে। সে এখনো জিমনের সাথে কথা বলায় ব্যস্ত। তার কাছে পাত্তা না পেয়ে বিষয়টি জাঙ্কুকের কাছে অপমান বোধ লাগে। যার দরুনে সেখান থেকে কিছুটা দূরে সরে এসে ফোন কলে ব্যস্ত হয়ে পড়ে। তখনই তার কানে আসে তের চিৎকার। মুহূর্তে ইউনো আর সুগার চাপা আর্তনাদে পেছনে ঘুরে তাকায় জাঙ্কুক। এতক্ষণ সে যা ভেবেছিল ঠিক তাই হয়েছে। বেচারি তে পানিতে পড়ে ধাপাধাপি করছে। জাঙ্কুক কিছু না বলে পানিতে ঝাঁপ দেয়। তীব্র শীতের কারণে পানিগুলো যেন বরফের মতো ঠান্ডা। কয়েক মিনিটে তে এবং জাঙ্কুক দুজনের কাঁপুনি শুরু হয়ে যায়। জাঙ্কুক দ্রুত তেকে নিয়ে গাড়িতে বসে। বিড়াল ছানার মতো জাঙ্কুকের কোলে কুণ্ডলি পাকিয়ে নিভু নিভু চোখ নিয়ে তাকিয়ে আছে তে। জীবন বাড়িতে আজ হইচই কাণ্ড। যত রাত গভীর হচ্ছে তের জ্বর তত বাড়ছে। জাঙ্কুকের জ্বরের তীব্রতা বেশি হওয়া সত্ত্বেও সে চুপচাপ সবার সামনে স্বাভাবিকভাবে চলাফেরা করছে। কেননা একবার যদি বাড়ির সদস্যরা জানতে পারে জাঙ্কুকের জ্বর হয়েছে, তবে পুরো বাড়ি মাথায় তুলে নেবে তার দাদা যান। চুপচাপ নিজের রুমে পায়চারি করে থার্মোমিটারটা হাতে তুলে নেয়। কিছুক্ষণ মুখে রেখে জ্বর কতটা আন্দাজ করতে গেলে নিজেও মুষড়ে যায়। জ্বরের পরিমাণ 102 ডিগ্রি। জাঙ্কুক বিরক্ত মনে গাঢ় করে শ্বাস ছাড়ল। ওষুধের বক্স থেকে দ্রুত ওষুধ নিয়ে মুখে পুরে নেয়। তখনই তার রুমে প্রবেশ করে জিন। আব্বা, কই তুই? হ্যাঁ আম্মু, বলো। তোর বীর জ্বর তো কমছে না রে, আরো বাড়ছে। ডাক্তার আঙ্কেল কি বলেছেন যাওয়ার আগে? ওষুধ নিয়ম অনুযায়ী খেতে আর ঘন ঘন জলপট্টি দিতে বলেছে। তো তাই করো। এই মুহূর্তে এত রাতে শহরে ডাক্তার আনা পসিবল না। অলরেডি রাত 10টা বেজে গিয়েছে। তার বাড়ির সবাই কোথায়? তার মা, ভাই, ফুফি সবাই কাছে। সবাই সেই রুমেই আছে। এত মানুষের ওই রুমে কি? শুধুমাত্র 3 জন থাকবে, আন্টি, ফুপি আর তুমি থাকবে। বাকিদের যা যা রুমে যেতে বলো। আমি বলেছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনছে না। বগামকে বলো আমার নির্দেশ, ব্যাস বাকি কাজ হয়ে যাবে। এবার তুমি যাও। কিন্তু তোর গলা কাঁপছে কেন আব্বা? জিন সন্দেহ নিয়ে জাঙ্কুকের হাত ধরতে এলেই কয়েক কদম পিছিয়ে যায় সে। কিছু হয়নি আম্মা, তুমি যাও। আমি জানি তোর জ্বর, চোখ মুখ কেমন লাল হয়ে গিয়েছে। কথা আমার শুনবি না তাও জানি। আমি বেখনকে পাঠিয়ে দিচ্ছি, তোকে জলপট্টি দিয়ে দিবে। কাউকে পাঠানোর দরকার নেই। আমার কথা জানলে বাড়িতে বাকি হল্লা এখনই শুরু করবে। চুপ কর, আমি এখনই বেখনকে পাঠিয়ে দিচ্ছি, কেউ জানবে না। রাত 12টার পর তের জ্বরের তীব্রতা কমে যায়। এদিকে সবার কান্নাকাটিতে বিরক্ত হয়ে সবাইকে রুম থেকে চলে যেতে বলে। সুস্থতার অজুহাতে রাতে তার সাথে থাকতে দেয়নি কাউকে। কিন্তু কে জানতো মধ্যরাতে জ্বরটা আবার তার তীব্রতা নিয়ে হাজির হবে। মধ্যরাতে ধীর পায়ে জাঙ্কুক তের রুমে প্রবেশ করে। দরজাটা বন্ধ করে হাঁটু মুড়িয়ে তের পাশে বসে কপালে হাত দিতেই নিজেও আটকে ওঠে। তার নিজের জ্বর নিয়ন্ত্রণে এলেও তের জ্বরটা নিয়ন্ত্রণের বাইরে। তাই দ্রুত বিছানার পাশে টেবিলে রাখা বাটি থেকে জলপট্টি নিয়ে তের মাথায় দিতে থাকে। তে, এই তে, তে, হুম, শুনতে পাচ্ছ তুমি? জাঙ্কুকের কথায় তে পিটপিট করে চোখ খুলে তাকায়।
জাঙ্কুককে দেখে কোনো প্রতিক্রিয়া না করে বরং চুপচাপ আবার চোখ বন্ধ করে নেয়। কষ্ট হচ্ছে বুঝি? আগেই বলেছিলাম কিনারায় কি করছো তুমি, পড়ে যাবে, শুনলে না? এখন দেখো তোমার জ্বর, আমারও জ্বর। তোমার অসুস্থতা যে আমায় আশার করে দিচ্ছে তা কি তুমি বুঝবে? না, বুঝবে না। তে কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ জাঙ্কুকের কথাগুলো শুনতে থাকলো। জাঙ্কুক বেশ ভালো করে বুঝতে পারছে জয়ের তাড়নায় তের সদ্বিত নেই। ভি, হুম? জাঙ্কুক তের প্রতিক্রিয়ায় কিঞ্চিত হাসে। বহু বছর পর সে ভি হিসেবে তের সাথে কথা বলেছে। আমার কথা মনে পড়তো তোমার? রাগী উগ্র জিয়ন জাংকুকের কথা? অনেকবার। পালিয়ে গেলে কেন? তুমি ধমক দাও, আদর কম করো। তবে কে বেশি আদর করে? ফুপ্পি, পাপ্পা আর মাম্মি। আড়ালে যে ভালোবাসি জানো তুমি? জানি না। জানি তো, জানবে না? তের ঠোঁটে জড়িয়ে আসা কথায় জাঙ্কুকের বারবার হাসি পাচ্ছে। তবুও চুপ থেকে আলতো করে তের হাতের তালুতে হাত রাখে। তাকে অবাক করে দিয়ে তে তার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে। তাতে জাঙ্কুকের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে। কিম তেয়াং উর্ফে ভি কাউকে ভালোবাসো? না, ইউনোকে? ও শুধু আমার ফ্রেন্ড। তের চোখ বারবার বুজে আসছে, তবুও জাঙ্কুকের প্রতিটি কথার অস্পষ্টভাবে জবাব দিয়ে যাচ্ছে সে। জাঙ্কুক তের হাত টেনে গাঢ় করে চুমু খায়। তাতে তে পিটপিট করে চোখ তুলে তাকায়। আদর দেখাতে হবে না আমায়, পানিতে ছুঁড়ে ফেলে এখন আদর দেখাচ্ছেন। আজব, আমি কখন তোমায় পানিতে ছুঁড়ে দিলাম? তে প্রত্যুত্তর করল না, ঘাড় ঘুরিয়ে অন্যদিকে শুয়ে পড়ল। তার আচরণের কারণ জাঙ্কুক কিছুই বুঝলো না, তবুও অন্য পাশে ফিরে তের পাশে বসে পড়ল। তের চুলে মুখ ডুবিয়ে গাঢ় করে শ্বাস টানল জাঙ্কুক। তার শুষ্ক ওষ্ঠে বৃদ্ধ আঙ্গুল ছুঁয়ে আদুরে কণ্ঠে বলল, ছেড়ে যাবে আমায় আর? কদর করলে থেকে যাব। সত্যি? সত্যি। জাঙ্কুক কিঞ্চিত হেসে তের উষ্ঠে নিজের উষ্ঠ ছুঁয়ে দেয়। তে তাতে কিঞ্চিত চমকালো, প্রতিক্রিয়া দেখালো না। তার সম্মতিতে জাঙ্কুক গাঢ় করে কপালে তার অধর ছোঁয়ায়। ছেড়ে যাবে? না। কসম ছেড়ে যাবে না? কখনোই না। তের প্রত্যুত্তরে জাঙ্কুকের 8 বছর আগে বুকে চাপা পড়া পাথরটা যেন সরে গিয়েছে। আনন্দে তার না চোখের কোণে জল চিকচিক করছে। তের মাথায় হাত বুলিয়ে দিতে জাঙ্কুক আবারও অধর ছুঁয়ে দেয়। তোমায় ভালোবাসলাম কি পাবো জিয়ন জাঙ্কুক? আমার বাগানের সমস্ত ফুল তোমার করে দিব ফুলপুরি। জাঙ্কুকের উত্তরে তে শব্দ করে হেসে দেয়। বেশ কিছুক্ষণ নীরবতা কাটিয়ে জাঙ্কুক তার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়। 8 বছর আগে তোমার এই বাড়ি থেকে বের হতে কে সাহায্য করেছিল ভি? জেনি আন্টি। ও, ঘুমিয়ে যাও, অনেক রাত হয়েছে। তে চুপচাপ চোখ বন্ধ করে নিল, আর তার দিকে তাকিয়ে মোহে আকৃষ্ট হয়ে তাকিয়ে আছে জাঙ্কুক। চারিদিক থেকে ভেসে আসছে ফজরের আজানের ধ্বনি। পাখিদের কিচিরমিচির কলরবে মুখরিত হয়ে উঠছে আরেকটি সকাল। জাঙ্কুক তার মাথাটা তের কানের সামনে গুজে বিড়বিড় করে বলে, তোমার শহরে ভোর, তবে আজ আমায় নিয়ে শুরু হোক। অন্যদিকে দরজার বাইরে দাঁড়িয়ে আছে কেউ একজন। হিংসাত্মক অনুভূতি নিয়ে বাইরে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছে সে।